যে দেশের সরকার প্রধান ডক্টর ইউনুস 100% আমেরিকান পেন্টাগন এবং স্টেট ডিপার্টমেন্ট, IMF, ওয়ার্ল্ড ব্যাংকের উনি ধার ধরে চলেন। তারা যা বলবে এর বাইরে উনি মুখ খুলবেন না, সেই সাহস ডক্টর ইউনুসের নাই। প্রত্যক্ষভাবে যদি নিউক্লিয়ার বোমা ফেলা হয় 5-6 ঘন্টার ভেতরেই জর্ডানের প্রায় অর্ধেক মানুষ মারা যাবে, লেবানন শেষ হয়ে যাবে, মিশরের যে অঞ্চলগুলো ইসরায়েলের কাছে ওগুলো ধ্বংসপ্রাপ্ত হবে, সিরিয়াও শেষ হয়ে যাবে। তাহলে ইরান যদি ইসরায়েলে বোমা ফেলে মারা যাবে মুসলমান, সেটা কি মুসলমানদের জন্য ভালো হবে? মুসলিম জগৎ কি সেটা মেনে নেবে না? তখন ইরানের বিরুদ্ধে চলে যাবে সমস্ত সুন্নি জগৎ এবং মুসলিম জগৎ। যে আমাদের কি প্রস্তুতি গ্রহণ করা উচিত না? যে কোনো দেশের প্রথমেই অর্থনৈতিক উন্নয়ন বলেন, সামাজিক, সাংস্কৃতিক, লেখাপড়া, যত রকম অর্থনৈতিক সামাজিক উন্নয়ন আছে, সবার আগে কিন্তু দেশের সভরেন্টির জন্য, মানে স্টেট ইজ এ পিপল অর্গানাইজড, কিন্তু কি জন্য তার একটা টেরিটরি থাকবে, সভরেন্টি থাকবে। সভরেন্টি রাখার জন্য সেনাবাহিনী দরকার। পৃথিবীতে দেখেন সুইজারল্যান্ড, তারা গত 200 বছরে কোনো যুদ্ধ করেনি, কিন্তু সুইজারল্যান্ড তাদের ছোট্ট পপুলেশন, তারা প্রায় 4-5 লক্ষ সৈন্য নামিয়ে ফেলতে পারবে একেবারে ফুলি ট্রেন্ড, এই 24 ঘন্টা 48 ঘন্টার নোটিসে। সিঙ্গাপুরও তাই, কনস্ক্রিপশন রয়েছে। 18 বছরের উপরে বয়স্কদের 2.5 বছর ট্রেনিং নিতে হয় সিঙ্গাপুরে, 6 মাস 2 মাস না, এবং প্রতি বছর আবার 1 সপ্তাহ জন্য গিয়ে আবার ঝালাই করতে হয় ট্রেনিংটা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যে পেশায় থাকুক না কেন, পুরুষ তাদেরকে 18 বছর বয়স থেকে, এই জন্য সিঙ্গাপুরে যেটা হয়, মেয়েরা কিন্তু 2 বছরের জুনিয়ররাও কিন্তু অনেক এগিয়ে যায়, কেননা ছেলেদের ওই ক্যাম্পে থাকতে হয়। 2.5 বছর ফুল টাইম মিলিটারি ট্রেনিং নিতে হয়। বাংলাদেশে ওটা নেই। আর যেটা নাই আর যেটা আছে সেটা হচ্ছে ভারতপন্থী জেনারেলরা এখনো সামরিক, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর তারাই কর্তাধর ব্যক্তিরা বসে আছেন, এবং হাসিনার সময় সুপরিকল্পিতভাবে বাংলাদেশের ডিফেন্সটাকে, প্রতিরক্ষাকে নেগলেক্ট করা হয়েছে, এবং সামরিক অফিসারদের বাড়ি টাড়ি, গাড়ি টাড়ি, ফ্যাসিলিটিস দিয়ে, ব্যাংক এটা সেটা দিয়ে আরামায়েশে রাখা হয়েছে। যুদ্ধের দরকার নেই। ভারত যে ডক্ট্রিনটা দিয়েছে যে তোমাদের শত্রু হতে পারি আমরাই তো তোমাদের রক্ষা করব, তোমাদের সেনাবাহিনী কেন লাগবে? তোমরা জাতিসংঘে কিছু পিস কিপিং এর কাজ করবে, মার্সিনারি, এই জন্য যা দরকার তাই দাও। তোমাদের টর্পেডো লাগবে কেন, মিসাইল লাগবে কেন, ট্যাঙ্কের শেল লাগবে কেন? এগুলো নাই। সুতরাং ভারতপন্থী সরকার, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যে দেশে টিকিয়ে রাখা হয়েছে, এবং যে দেশের সরকার প্রধান ডক্টর ইউনুস 100% আমেরিকান পেন্টাগন এবং স্টেট ডিপার্টমেন্ট, IMF, ওয়ার্ল্ড ব্যাংকের উনি ধার ধরে চলেন। তারা যা বলবে এর বাইরে উনি মুখ খুলবেন না, সেই সাহস ডক্টর ইউনুসের নাই। এখন সোশ্যাল মিডিয়াতে যেটা আমরা দেখি, অজ্ঞতা প্রসূত ভাবে, ওই যে গ্রামের চায়ের দোকানে যখন যুদ্ধ দেখবেন যে আপনি আড্ডা হচ্ছে, পাকিস্তান ভারতের যুদ্ধ, চীনের সঙ্গে আমাদের কি, দেখবেন যে যারা চা খাচ্ছেন ওখানে, হয়তো ক্লাস 5-6 পর্যন্ত পড়াশোনা করা, প্রত্যেকেই একজন এক্সপার্ট, তারা মতামত দিচ্ছেন। এখন মনে করেন একটা খুব আমরা কমন শুনি, ইরানের একটা নিউক্লিয়ার পাওয়ার হওয়া উচিত এবং ইসরায়েলের উপর বোমা বর্ষণ করে ইসরায়েলকে শেষ করে দেওয়া উচিত। এর বিরুদ্ধে বললেই আপনাকে বলবে ইসরায়েলের দালাল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ইরান যদি ইচ্ছা করে, ইসরায়েলে যদি বোমা বর্ষণ করে, কারা মারা যাবে? 90%-এর বেশি লোক মারা যাবে আরব মুসলমান। ইসরায়েলে প্রায় 35 লক্ষ মুসলমান আছে, প্যালেস্টিনিয়ান, তারা মারা যাবে। তারপরে জর্ডান, মিশর, লেবানন, সিরিয়া, প্রত্যক্ষভাবে যদি নিউক্লিয়ার বোমা ফেলা হয় 5-6 ঘন্টার ভেতরেই জর্ডানের প্রায় অর্ধেক মানুষ মারা যাবে, লেবানন শেষ হয়ে যাবে, মিশরের যে অঞ্চলগুলো ইসরায়েলের কাছে ওগুলো ধ্বংসপ্রাপ্ত হবে, সিরিয়াও শেষ হয়ে যাবে। তাহলে ইরান যদি ইসরায়েলে বোমা ফেলে মারা যাবে মুসলমান, সেটা কি মুসলমানদের জন্য ভালো হবে? মুসলিম জগৎ কি সেটা মেনে নেবে না? তখন ইরানের বিরুদ্ধে চলে যাবে সমস্ত সুন্নি জগৎ এবং মুসলিম জগৎ। আর 2 নম্বর কথা হচ্ছে যে
ইসরায়েল যদি ইরানে বোমা ফেলে তাহলে যারা মারা যাবে তারা মুসলমান, এবং ইসরায়েল থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে তারা যদি মাঝারি সাইজের নিউক্লিয়ার ওয়েপন ইরানে ব্যবহার করে, ইসরায়েলের হারানোর কিছু নেই। রাশিয়ার দক্ষিণ অঞ্চলে কিছু যাবে, তুরস্কতে, পাকিস্তানের পশ্চিম অংশে, বেলুচিস্তানে কিছুটা রেডিয়েশন যেতে পারে, বাদ বাকি মারা যাবে ইরানিয়ান। সুতরাং ইসরায়েলের জন্য খুব একটা বড় সমস্যা হবে না, এই এক নম্বর। সুতরাং আমরা সামরিক ব্যাপারটা নাই, এবং সোশ্যাল মিডিয়াতে যেটা আলোচিত হয় হাইপটা, মানে প্রত্যেকেই প্রত্যেকের চাইতে বড় জ্ঞানী, এবং আপনি এই যে একটু বিতর্কিত মন্তব্য করলে আপনাকে দালাল বানিয়ে দেবে। আজকে যে আমি বলেছি যে ইসরায়েল ইরানে আণবিক বোমা ফেলতে পারে, হয়তো বলবে যে আপনি ইসরায়েলের পক্ষে কথা বলছেন, ইসরায়েলের পর কত পয়সা খাইছেন এই বুড়া বয়সে, এটা শুনতে হবে। তো ওগুলোর আমি তো 2 পয়সা দামও দেই না। সোশ্যাল মিডিয়া দিয়ে যুদ্ধ চলে না, পররাষ্ট্র নীতিও চলে না, স্বরাষ্ট্র নীতিও চলে না। তবে যেটা হয়েছে, আমাদের নেগলেক্ট হয়েছে, এই নেগলেক্টের হাত থেকে আমরা এখনো বের হতে পারি নাই। যারা হাসিনার আমলে শাসন করেছে বাহিনীগুলো, তারা এখন সেই বাহিনীগুলো চালায়। এখন আমি সাকিব আলী সাহেবের মন্তব্যের উপরে যাচ্ছি। খুবই সুন্দর আলোচনা করেছেন যে ইরানে ঢুকতে হলে তাদের দখল করতে হবে জায়গা, আনলেস ওই যে ইনফ্যান্ট্রির কথা বলা হয়, মানে ক্যাভালরিকে বলা হয় কিং অফ দ্য ব্যাটল, যুদ্ধের রাজা হচ্ছে ট্যাঙ্ক বাহিনী বা ঘোড়সওয়ার, আগে যেটা ছিল ক্যাভালরি, আর ইনফ্যান্ট্রিকে বলা হয় কুইন অফ দ্য ব্যাটল। ইনফ্যান্ট্রি যে পর্যন্ত ওই যেটা দখল পরাজিত করলেন যাদের, সেখানে ল্যান্ড না করে, তাহলে ওই দেশটা বিজিত হলো না, বিজয় লাভ হলো না। জাপানে যেটা হয়েছিল, ইউএস নেভি ম্যাকার্থারের নেতৃত্বে লক্ষ লক্ষ আমেরিকান সোলজার গিয়ে ফিজিক্যালি তারা জাপানের কন্ট্রোল নিয়ে নেয়। এটা ইরানে করা সম্ভব না। তাদেরকে জর্ডান এবং ইরাক হয়ে, ইসরায়েল যদি আসতে চায়, জর্ডান এবং ইরাক হয়ে ইরানে আসতে হবে পারে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে গালফ অফ হরমুজ দিয়ে তারা ঢুকে যাবে, সেখানে হ্যাজার্ডাস ইসরায়েল ইরানের যে মিসাইল গুলো যদি মানে আমেরিকার দুটো জাহাজ ডুবিয়ে দেয়, তাহলে আমেরিকার প্রেস্টিজ একেবারেই পাংচার হয়ে যাবে, ওই রিস্ক আমেরিকা নেবে না। সুতরাং ইরানে যে পর্বত, চারদিকে পাহাড় পর্বত, যে টপোগ্রাফি, তাতে পার্শ্ববর্তী দেশ থেকে, হয়তো তুরস্ক থেকে বা পাকিস্তান থেকে, বেলুচিস্তান থেকে আপনি ইরানে ঢুকতে পারবেন, কিন্তু উত্তর দিক থেকে, পশ্চিম দিক দিয়ে বা দক্ষিণ দিক দিয়ে ইরানে ঢোকা সম্ভব না। আর এখন সুতরাং ইনফ্যান্ট্রি না যাওয়া পর্যন্ত হবে না। আর যদি এখানে নিউক্লিয়ার অ্যাটাক হয়, তাহলে সারা বিশ্বের যে ওপিনিয়ন, পাবলিক ওপিনিয়ন মুসলিম ওয়ার্ল্ডে, সেটা প্রতিরোধ করে সৌদি আরব বলেন আর ইজিপ্ট বলেন, তাদের ক্ষমতায় থাকা দুষ্কর হয়ে যাবে, গণবিদ্রোহ হবে, আরব স্প্রিং এর মতো বিদ্রোহ হবে সৌদি আরবে বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, আর ইজিপ্ট বলেন। সুতরাং এই যে নিউক্লিয়ার অ্যাটাক যদি করে, মানে ইরান ধ্বংস হয়ে যাবে। শুধু তাই না, এই যারা যারা দালাল রাষ্ট্রগুলো আছে সৌদি আরব থেকে শুরু করে, তাদের রেজিম গুলো হয়তো বা চেঞ্জ হয়ে যাবে, এটা আমি মনে করি। জি, বাংলাদেশের কথা বললেন না, যে বাংলাদেশ কেন কিছু বলছে না এখনো? বাংলাদেশ কেন কিছু বলছে না? কারণ বাংলাদেশের সরকার হচ্ছে মার্কিনপন্থী সরকার, সেজন্য তারা বলছে না। এখন একটা স্বাধীন চেতা, স্বাধীন দেশের যদি সরকার হয় তাহলে করবে। আর জন মেয়ারশিমার আমারও খুবই প্রিয় লেখক, এবং আমি তার শো দেখি। ওই বইটা আমার কাছে আছে, এত মোটা বই, ওটা লেখার জন্য উনি অনেক বদনামের ভাগী হয়েছেন, কিন্তু সাহস করে উনি কথা বলেন। যে কয়েকজন বুদ্ধিজীবী আমেরিকাতে, যে নোয়াম চমস্কির পরে মেয়ারশিমার, এবং ওই যে অর্থনীতিবিদ, ওনার কি নাম, মার্কিন, খুবই ক্রিটিক্যাল অফ আমেরিকান পলিসি, জেফ্রি স্যাক্স, এই লোকগুলো ছাড়া আমেরিকাতে বুদ্ধিজীবীদের ভেতরে দেখতে পাচ্ছি আমরা সব বিক্রি হয়ে গেছে। তারা মনে করবে ইসরায়েল তার প্রতিরক্ষার জন্য, তার ডিফেন্স, তাকে আত্মরক্ষার জন্য যুদ্ধ করছে। এই থিসিস একদিন না একদিন ভাঙবেই, তবে এটা কোয়েশ্চেন অফ টাইম। তবে ইসরায়েল প্রেসিপিটেট করতে পারে, যেটা আমরা চাচ্ছি যে হোক। ইসরায়েল যদি সত্যি সত্যি আণবিক হামলা করে ইরানের উপরে, যে পরিবর্তনগুলো আমরা মনে করি 20 বছর পরে হবে, সেটা ত্বরান্বিত হবে। ইরান ধ্বংস হয়ে যাবে, কেননা ওরা যদি তেহরান আক্রমণ করে, যদি ন্যাশনাল গার্ড, আইজিআরসি থাকে, ওদের ইসলামিক গার্ড, রেভলিউশনারি গার্ড থাকলেও
হার্টটা যদি রেজিমটা যদি শেষ করে দেয়, মানে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ওদের পার্লামেন্ট, ওদের যারা থিঙ্ক ট্যাঙ্ক, বুদ্ধিজীবী, তারা তো তেহরান বেসড, ওইটা যদি ধ্বংস হয়ে যায়, তো ওই রেজিমকে আবার রিভাইভ করার জন্য তাদেরও অনেক অনেক আপস এন্ড ডাউনস যাবে। লিবিয়ার যেমন যাচ্ছে, ইরাক যেমন এখনো সংগঠিত হতে পারে নাই, সিরিয়ার হতে আরো সময় লাগবে, সিরিয়াতে ওই মার্কিন পন্থীরাই ক্ষমতায়। সুতরাং ইরানের কি হবে বলা মুশকিল, তবে সুন্নি ওয়ার্ল্ডে সৌদি আরব বা ইয়ের রাজতন্ত্রগুলোতে একটা মড়ক লাগবে, তাদের তাদের অবস্থা খুব সঙ্গীন হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই।